হেডলাইন গুলা একটু। কিন্তু স্যার আমার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। আমি আবার শেয়ার করতেছি। দেখা যাচ্ছে না, এখন? এই যে, এখন দেখা আসছে স্যার, যাচ্ছে। আসছে। আচ্ছা, যদি দেখা গিয়ে থাকে। আমাদের গত 17 পর্যন্ত পড়েছিলাম, এর মধ্যে দুই তিনটা ধারা ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, ওগুলো আমরা একটু অ্যাভয়েড করে গেছি। এগুলো ফাইনালি যখন লাস্টের দিকে আমরা আরেকবার রিভিউ দেবো, একটা ধারা আমরা দেখবো, দরকার নেই। আজকে আমরা গুরুত্বপূর্ণ ধারা যেটা দেখবো, 18 ধারা, অপরাধ তদন্ত, অর্থাৎ নারী শিশু নির্যাতন 2000 সালের যে সংশোধনী 2003 এবং পরবর্তী সংশোধন কত 2020 সালে যেটা সংশোধন হলো, এবং সেই 18 তা আমরা তদন্ত দেখবো। এবং এই ধারাটি খুব ইম্পর্টেন্ট একটি ধারা, যারা এএসআই থেকে সাব ইন্সপেক্টর আর যারা কনস্টেবল নায়ক থেকে পরীক্ষা দেবেন তাদের হচ্ছে শুধু এমসিকিউ দেখলেই হবে। এখানে তারপরে এখানে একটা রিটেন প্রশ্ন আছে, যেখানে হচ্ছে সংশ্লিষ্ট কর্মচারী অর্থাৎ যিনি তদন্তকারী কর্মরত থাকবেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় যদি কোনো কারণে আসামি গ্রেপ্তার বা তদন্ত কার্যক্রম শেষ করতে না পারে নির্দিষ্ট সময়, সেই সময় তার বিরুদ্ধে বিভাগ ব্যবস্থা গ্রহণের কথা বলা রয়েছে। তো আমরা শুরুতে দেখবো 18 ধারা। নেটের সমস্যা হতে পারে, সমস্যা নাই, যদি নেটে কোনো কারণে সমস্যা চলে যায় সবাই হোয়াটসঅ্যাপে এই আমি কল দিয়ে দেবো, সবাই হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবেন। আচ্ছা, 18(1) এখানে আমরা একটু খেয়াল করেন, এখানে 18(7) 8টা ক্লোজ রয়েছে, 9টা। এই ইমরান, কেউ কথা বলবে না, সব আনমিউট করে ফেলবেন। কথা বললে পরে কথা শোনা যাচ্ছে? কথা কি ক্লিয়ার শোনা? শোনা যাচ্ছে। আচ্ছা, 18 অপরাধের তদন্ত। এখন কোন অপরাধ তদন্ত, অর্থাৎ নারী শিশু নির্যাতন দমন আইন, যে সকল আইনে, আমি আই রিপিট, যে সকল আইনে আপনাদের তদন্তের কথা বলা রয়েছে, তদন্তের বিধান রয়েছে, ওই সকল তদন্তের বিধানগুলো একটু বেশি বেশি পড়বেন। এবং যেহেতু আমরা এই তদন্ত করতেছি, এই তদন্তের অপরাধ তদন্তটা হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইনে। তাহলে আমার প্রথমে বলছে 18(1), এই প্রথম কথাটা সব এই তদন্তেই বলা থাকে যে ফৌজদারি কার্যবিধিতে ভিন্নতর জায়গায় থাক না কেন, অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিওরে যাই কিছু থাকুক না কেন, এই আইনের অধীন কোন অপরাধ তদন্ত, অর্থাৎ যখন নারী শিশু মামলা যখন পাবেন, তখনই যদি আসামি যদি হাতে নাতে দিতে হয়, এই ইগুলো আমরা একটু হাতে নাতে ওই আমরা ওয়ার্ড কপিতে দেখেছিলাম, একটু কম্পিউটার সমস্যার কারণে দেখাতে পারছি না। আপনি ভালো মনোযোগ দেন কথায় বলছে, যদি আপনি এই মামলা হওয়ার পরে যখন কোনো নারী শিশু নির্যাতন দমনের কোনো যে সকল ধারায় যদি মামলা হয়, তখন যদি হাতে নাতে দিতে হয়, খেয়াল রাখবেন, খুব ইম্পর্টেন্ট, হাতে নাতে দিতে হওয়ার সাথে সাথে অবশ্যই 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। ধৃত তারিখ হইতো যদি দেখা গেল যে একটা নারী শিশু নির্যাতন ছিল তাহানি বা ধর্ষণ অথবা অন্য কোনো এই ধারায় মামলা হয়, তখন যদি সে হাতে নাতে অ্যারেস্ট হয়, এক্ষেত্রে 15 কার্য দিবসের ভিতরে কি করতে হবে, কার্যক্রম শেষ করতে হবে, কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। অথবা এটা কথা বলছে কিন্তু, একে হচ্ছে 15 কার্য দিবস, ক্ষত দেখেন যদি আমরা দ্বিতীয়ত সবসময় হাতে নিতে দিত না হলে। এখন অপরাধ সংগঠন প্রাথমিক তথ্য প্রাপ্তি, এই প্রাথমিক তথ্য প্রাপ্তিটা হচ্ছে কি এফআইআর, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা ট্রাইব্যুনাল নিকট হইতে তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হইতে 60 কার্য দিবস, এটা একটু মনোযোগ দেন এই কথাটা, যে প্রথম হাতে নিতে হলে 15 কার্য দিবস, আর যদি হাতে নিতে দিতে না হয় 60 কার্য দিবস। এখানে একটা কথা বলছে, মামলাটা কোর্ট থেকেও আসতে পারে, কোর্ট থেকে কোর্ট এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য বলতে পারে, তখন যদি হাতে নাতে দিতে না হয়, সেই ক্ষেত্রে 60 কার্য দিবসের ভিতরে আপনি শেষ করে দেয়। কথায় হচ্ছে কি 15, আর হাতেতে না হলে 60, মনোযোগ দিন। এখন আমরা একে গেলাম, এইটাই দুইটা অপশন, দুইয়ে দেখেন, দুইয়ে বলছে যে আপনি যদি এই একের বিধান, দুইয়ে মান মনোযোগ দেন, এই একের বিধান হচ্ছে এই দুইটা, এই দুই, এটাই খেয়াল করেন যে যুক্তিসঙ্গত কারণে যদি এই একের উপরের বিধান যদি কোনো সমাপ্ত করতে সম্পন্ন না হন, তাহলে কি করবে, আরো 30 দিনের আবেদন করতে পারে, টাইম পেয়ার দিবেন যে জনাব ও মহোদয়, আমি এই এই যে আইনের অধীনে আমার 15 এবং 60 কার্য দিবস সম্পন্ন করতে পারি নাই, আরো তদন্ত সময়ের প্রয়োজন, বর্ধিত সময় দরকার, তাহলে আরো 30 কার্য দিবস আরো সময় বাড়াবে দুইয়ে কি। এই যে আপনি কার কাছে বাড়াবেন, সংশ্লিষ্ট আপনি তদন্তের যে অনুমতিটা নিবেন আরো 30 কার্য দিবস, অবশ্যই সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, যিনি আপনার এসপি থাকবেন, আর অথবা আপনি অবশ্যই আদেশ প্রদানকারী ট্রাইব্যুনালকে লিখিত জানাবেন, যে ট্রাইব্যুনাল মানে আদালতের কথা বলছে। অবশ্যই আপনি যখন সিটিতে নোট দিয়ে যাবেন যে এই কপিগুলা ওনাকে সিনিয়র কর্তৃপক্ষকে অথবা ট্রাইব্যুনালকে জানানো হয়েছে।
যে ফরওয়ার্ডিংটা পাঠাবেন, যে আদেশ আদালতে পাঠালে আদালত সেটা পর্যালোচনা করে আপনাকে আরেকটা আদেশ করবে। তাহলে আমরা দুইয়ে দেখলাম কি, তাহলে আমরা এদিকে একটু আসি 15, 60, আরো যদি বাড়াইতে চাই আরো 30 কার্ড যদি বাড়াইতে পারি আমরা এই দুইয়ে। আচ্ছা। আচ্ছা, তারপর আমরা মনোযোগ দিন, এখানে কোনো সমস্যা আছে কিনা? 18-1, 18-1 খ, ক, খ এবং 2, এই পর্যন্ত কোনো সমস্যা আছে কারো? একজন রেসপন্স করেনি, কারো কোনো সমস্যা আছে কিনা? না স্যার, এই পর্যন্ত বুঝছি স্যার। বলো তো কি বুঝছো তুমি সংক্ষেপে। স্যার 18 একে ক বলছে, যদি আসামি যদি হাতে নাতে দিতে হয় তাহলে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করতে হবে। হুম, আর 18 একের খয়ে বলা হয়েছে যে যদি হাতে নাতে দিতে না হয় তাহলে 60 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করতে হবে। গুড। 18-2 বলা হয়েছে স্যার, যদি উল্লেখিত 15 কার্য দিবস এবং 60 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করতে না পারে হ্যাঁ। তাহলে 30 দিনের অতিরিক্ত কার্য দিবস সময় চাইয়া নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বা ক্ষেত্রমতে ট্রাইব্যুনালকে লিখিতভাবে অবহিত করতে হবে স্যার। আচ্ছা, গুড। তারপর এখন আমরা 2 দেখলাম, 3 দেখেন। এখন আপনি, আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, 3-এ বলছে আপনি এই 1-এর ক, খ এবং 2-এ আপনি ব্যর্থ। আপনি 3-এ বলতেছে যে আপনি যদি ব্যর্থ হন বা আপনি না পারেন, যে যে সময় সীমার ভিতরে যদি পারেন, তাহলে আপনি অবশ্যই এই যে একটা টাইম ফ্রেম করা আছে, পুরোটাই টাইম ফ্রেমের ভিতরে 24 ঘন্টার মধ্যে অবশ্যই আপনি ওই যে যেখানে যেখানে অর্থাৎ ট্রাইব্যুনালের কাছে আবেদন করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এখানে বলা হয়েছে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হচ্ছে আপনার পুলিশ সুপার, পুলিশ সুপার মহোদয় আমাদের। তাহলে আমি যদি ওই দুইয়ের যদি এই দুইয়ের ভিতরেও যদি আমি শেষ করতে না পারি 30 কার্যদিবসের ভিতরে, তো অবশ্যই কি করতে হবে, এই 3-এ গিয়ে বলছে 24 ঘন্টার ভিতরে আমাকে কি করতে হবে, একটা রিপোর্ট দিতে হবে, ট্রাইব্যুনালকে লিখিত হবে অবহিত করবে। কত ঘন্টা? 24 ঘন্টার ভিতরে। 3-এ যা খেয়াল রাখবেন, সবগুলোতে 3-এ মোটামুটি 24 ঘন্টার কথাই বলা রয়েছে। তাহলে আমরা একে একে পাইলাম, যে কতে পাইলাম 15, খতে পাইলাম কত 60, আর 2-এ পাইলাম 30, পরে হচ্ছে যায় পেলাম 24 ঘন্টা। এইটুক যদি মুখস্থ হয়ে থাকে কারো, এখন আমি যেটা পড়াবো পরবর্তীতে, এখন যখন আদালত, যখন তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা যে আইয়ু যিনি থাকবেন উনি যখন লিখিতভাবে কোর্টকে জানালেন, তখন কোর্ট কি করবে, এই তার যে যে এটা পাবে, তার যে আবেদনটা পাবে, তিনি পর্যালোচনা করে আবার সে দ্বিতীয় আয়ু কোর্ট কি করবেন, আবার এই মামলাটা দ্বিতীয় আয়োগে পরবর্তী তদন্তকারী কর্মকর্তা হস্তান্তর করার নির্দেশ দিবেন। এই 4-এ এই পরে প্রথম যা পড়ছেন দ্বিতীয় যদি পড়ে থাকেন তার বিপরীত, একটু মনোযোগ দিলেই হবে। 4-এ বলছে 3-এর অধীন তদন্ত কার্য সম্পন্ন না হওয়ার সম্পর্কে অবহিত হওয়ার পর কে নিয়ন্ত্রণী কর্মকর্তা কিংবা ক্ষেত্রমত তদন্তের আদেশ প্রদানকারী ট্রাইব্যুনাল উক্ত অপরাধের নিয়ে তদন্ত হওয়ার অন্য কোনো কর্মকর্তার নিকট হস্তান্তর করবে। আমি ধর এটা হচ্ছে সেকেন্ড আয়ের কথা। তখন কি করবে, মামলা অবশ্যই আহ অপরাধ তদন্ত হস্তান্তর করা হলে তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা অবশ্যই থানার অফিসার ইনচার্জ সবসময় মামলাটা হস্তান্তর করবেন কার নিকট, অন্য আয়ের নিকট। দেখেন এই কতে আমরা প্রথম পড়েছিলাম 15, আর এখানে যে পাবো আমরা অবশ্যই তার কি অর্ধেক। প্রথমটা যদি মুখস্থ হয়ে থাকে পরেরটা তার বিপরীতই হয় সবসময়। তাহলে প্রথম কতে পাবো কি 4-এর ক, মনোযোগ দেন, 4-এর কতে পাবো অবশ্যই যদি সে হাতে নাতে দিতে করতে পারে ডকেটটা পাওয়ার পর, তাহলে 7 দিনের ভিতর শেষ করবে কার্য দিবস। আর যদি খতে বলছে, আমরা ওখানে পড়ছিলাম কতদিন, 60 কার্য দিবস নাকি, উপরে কতদিন পড়ছিলাম, যদি হাতে নাতে দিতে না হয় এখানে অবশ্যই এই 60। এখানে যাই আমরা পাবো কি 4-এ যাই আমরা অর্ধেক, আমি যেটা বলছি যে অবশ্যই 30 কার্য দিবস, মানে ওখানে যা পড়ছে তার বিপরীত। এখন 5-এর 4-এ গিয়ে কি করবো, ওই যে আমরা 3-এ পড়ছিলাম যেটা 24 ঘন্টার ভিতরে যে বিষয়টা আমরা পড়ছিলাম না এখানে, 4-এর, 4-এ না সরি 3-এ 24 ঘন্টার ভিতরে কি করবে, লিখিত হবে জানাতে হবে কোর্টে। এখানেও সেম 5-এ বলছে যে আপনি যে 4-এও যে ব্যর্থ হলেন, 4-এও পাইলেন না সম্পন্ন করে তদন্ত, তখন আপনি অধিকন্ত্র এই 24 ঘন্টার মধ্যে তদন্ত কার্য সম্পন্ন হওয়া সম্পর্কে তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কিংবা ক্ষেত্র তদন্তের আদেশ প্রদান টাইমে লিখিত ভাবে অবগত করবেন। অর্থাৎ দিকে 5, অর্থাৎ আপনি প্রথমটা পড়লে দ্বিতীয়টা পড়ার কথা, 5-এ গিয়ে 24 ঘন্টা, এখানেও কিন্তু 3-এ যায় 24 ঘন্টা। এখন আসেন 6, ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনাদের বিভাগ যেটা হচ্ছে আপনাদের
কনস্টেবল থেকে নায়ক, নায়ক থেকে এসআই এবং সাব ইন্সপেক্টর যা পরীক্ষা দেবেন, এটা সবার ইম্পর্টেন্ট। এবং এই এখন যে দুইটা ই পড়াবো, উপবিধি পড়াবো, উপধারা পড়া খুবই ইম্পর্টেন্ট। ছয় দেখেন, 2 এবং 4, ছয় বলছে উপধারা ওই দুই, আপনি 2 এবং 4-এ উল্লেখিত সময়সীমার মধ্যে তদন্ত কার্য সম্পন্ন না করার ক্ষেত্রে আপনি পারলেন না, তৎসম্পর্কে ব্যাখ্যা একটা কি করবে, কোর্ট আপনাকে ব্যাখ্যা দিবে, ব্যাখ্যা অর্ডার শিট দিবে, যে ব্যাখ্যা তলব করবে, অথবা আপনাকে দিবে যে আপনি এটা কেন পারলেন না একটা প্রতিবেদন দেন। তখন ওই প্রতিবেদন কোর্ট পেয়ে কি করবে, পর্যালোচনা করবে, নিয়ন্ত্রণী কর্মকর্তা কিংবা ক্ষেত্রমত তদন্তের আদেশ প্রদান করে ট্রাইব্যুনাল যদি এই সিদ্ধান্ত উপনীত হন যে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন না হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী, তাহলে কোনো কথা নাই। তাহলে দায়ী ব্যক্তির অদক্ষতা অসদাচরণ, যেটা হচ্ছে এটা তো দিলে বিভাগীয় মামলা হবে, দায়ী ব্যক্তির বিরুদ্ধে অদক্ষতা অসদাচরণ বলে বিবেচিত হয় এবং এই অদক্ষতা অসদাচরণ তার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে লিপিত করা ডাইরেক্ট বলছে। কোর্ট ডাইরেক্ট এটা অদক্ষতা অসদাচরণকে বিবেচিত করে অদক্ষতা অসদাচরণ বার্ষিক গোপনীয় মানে এসিআর যেটা আমাদের, এবং উপযুক্ত ক্ষেত্রে চাকরি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। মোটামুটি এই পরের কথাটাই অপশনটাই চালু, যে উপযুক্ত চাকরি বিধিমালার ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ছয়, ছয় হচ্ছে বিভাগীয় মামলা। এটা মনে রাখবেন যে আপনি যদি ব্যর্থ হন তাহলে তদন্ত সংশ্লিষ্ট কোর্ট আপনার বিরুদ্ধে অদক্ষতা অসদাচরণ কি, এটা এমসিকিউ আসে যে কর্মকর্তা দায়ী, তাহলে তার কি ব্যবস্থা নেবেন, তাকে কি কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়, যে অদক্ষতা অসদাচরণ, এগুলো খেয়াল রাখবেন। সাত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে 6, 7, 8, মানে এগুলো হচ্ছে একটা রিটার্নের জন্য, এখান থেকে মানে থাবা দেয় প্রশ্ন করার জন্য। সাথে বলছে তদন্ত প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনাল যদি সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করিয়া এই মর্মে সন্তুষ্ট হন, যদি আদালত যদি মনে করেন যে এটা স্যাটিসফাইড, মামলাটা দেখে যে মোটামুটি ডকুমেন্টস গুলা সবগুলা একদম প্রপার হয়ে সে সাবমিট করছে, সেই ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন আসামি হিসেবে উল্লেখিত কোনো ব্যক্তিকে ন্যায় বিচার স্বার্থে, দেখেন, ন্যায় বিচার স্বার্থে সাক্ষী করা বাঞ্ছনীয়, তবে ব্যক্তি আসামির পরিবর্তে সাক্ষী হিসেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়েন দেখেন, যে প্রশ্ন আসতে পারে কোন ক্ষেত্রে আসামির পরিবর্তে সাক্ষী হিসেবে গণ্য করার নির্দেশ দিতে পারেন, কোন আইনে কোন বিধানে বলা রয়েছে, এই নারী শিশু নির্যাতন দমন আইন, এই যে লিখবেন 18(7), যে তদন্ত প্রতিবেদন দাখিল করার পর ট্রাইব্যুনাল তদন্ত সংশ্লিষ্ট তথ্যাদি পর্যালোচনা করিয়া এই মর্মে সন্তুষ্ট হন যে তদন্ত প্রতিবেদনে আসামি হিসেবে উল্লেখিত ব্যক্তিকে ন্যায় বিচারের স্বার্থে, এই কথাটা লিখবেন, যে তদন্ত প্রতিবেদনে যে ন্যায় বিচারের স্বার্থে যদি সাক্ষী করা বাঞ্ছনীয়, কোন ক্ষেত্রে, ন্যায় বিচারের স্বার্থে, তবে সেই ব্যক্তি আসামির পরিবর্তে সাক্ষী হিসেবে গ্রহণ করে নিতে দিতে পারেন কে, আদালত। এই পর্যন্ত বুঝছেন কে কে বলেন, 7 পর্যন্ত। 18-1 আর 18 দিকে যে 4, আর কত, সাতটা একটু উদাহরণ দিয়ে বুঝাইলে ভালো হইতো স্যার। কোনটা 7? 7টা 7টা, জি স্যার, 7 নম্বরটা স্যার একটা উদাহরণ দিয়ে বুঝাইলে আচ্ছা। বুঝতাম ভালো। এখন এমন কিছু মামলা পাই আমরা যে তদন্ত প্রথমে সে আসামি, 3-4 জন আসামি থাকতে পারে, মূল আসামি কোনো সময় সে সাক্ষী হয় না, এগুলো খুব খুব রেয়ার পাই যে আসামি, এগুলো হচ্ছে রাজসাক্ষীর ক্ষেত্রে বা আসামি যে সাক্ষী হয়, এগুলা ক্ষেত্রগুলো একটু ভিন্ন হয়। তবে দেখেন নারী শিশু নির্যাতন দমন আইনে 3 জন আসামি, একজন মূল আসামি আর 2 জন তারা সহযোগিতা করছে। এখন যাকে আসামি করতেছে, মনোযোগ দিন, যেন আপনার মা বাবা আসামি করছে, এখন তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করলেন কোর্ট যে এদেরকে দরকার ছিল না এদেরকে আসামি করা, কিন্তু ন্যায় বিচার স্বার্থে এরা আসামি ঠিক আছে, কিন্তু এদেরকে সাক্ষী করা বাঞ্ছনীয়, বুঝতে পারছো? তো এদের আসামির পরিবর্তে তাদের সাক্ষী গ্রহণ করে নিজে যদি আবার কোর্ট আবার কি করে পর্যালোচনা করে এটা ফেরত দিবে, যে এদের এটা ই করেন, এদের যতটুকু বোঝা যাচ্ছে, এদের আসামি না করে সাক্ষী করাটা গ্রহণ, মানে সাক্ষী গ্রহণ কেন করা হবে না, বা সাক্ষী কেন করলেন না, এরকম ব্যাখ্যা তলব বা অন্য কোনো কিছু চাইতে পারে, দেখতে পারে, তখন এগুলা পর্যালোচনা করে এটা আদালত যদি সন্তুষ্ট থাকে, এই অন্য ক্ষেত্রে আদালত সন্তুষ্ট থাকলে তাদেরকে আসামি পরিবর্তে সাক্ষী হিসেবে গণ্য করে নিতে দিতে পারে। এটা তদন্ত প্রতিমা, এটা কোর্টে যাওয়ার পরও হতে পারে, কোর্টে ম্যাক্সিমাম কোর্টের মানে কোর্টে যাওয়ার পরে এটা আসামি করছে, এটা তাদেরকে সাক্ষী করে দিয়েছে, এদের যখন এটা কোর্টে যখন ট্রায়ালে যায়, বা মামলাগুলো অনেক একটা ট্রায়াল মেনটেন করে, তো অনেকগুলো সেকশন আছে, মানে অনেক বিচারিক কিছু প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ায় যে তখন তারা এটা করতে পারে। তবে এই স্পেসিফিক ভাবে এই 18 সাথে বলা আছে, এটা আপনাদের জানতে হবে, যে কোনো আসামিকে আসামি করে সাক্ষী হিসেবে গণ্য করা নিতে দিতে পারে কিনা, আদালত পারে, আদালত সন্তুষ্ট থাকলে পারে, এক কথায়, বুঝতে পারছো? রিয়াজ। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আরো একটা আরো ইম্পর্টেন্ট, এই ধারার এই ভেরি ইম্পর্টেন্ট, এখানে এইখানে এই যে বিভাগীয় মামলা 6 ধারা একটা ইম্পর্টেন্ট, তারপর 7, 6, 7 এগুলো রিটেন, এগুলো রিটেনের জন্য একটা ধারা থেকে 3-4টা প্রশ্ন আজকে। এখন 8 দেখেন, এই 18-8 প্রত্যেকটা লাইন খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দেন। এখন 6 আর 8 অনেক সময় আবার পেছ লাগিয়ে ফেলবেন, এবং এটা একটা উদাহরণ আছে, আমি বলবো উদাহরণটা একটু
সময় নিব। যদি মামলা সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পর, দেখছেন কত সুন্দর কথা, মামলা আদালত, এটা কিন্তু পুলিশের সাক্ষ্য না, আদালতে যখন কোর্টে মামলাটা যখন সাক্ষ্য গ্রহণ হয়, ক্রস এক্সামিনেশন হয়, জেরা হয়, এটাই বললাম না, আমি একটু ক্লাস নেবো ফৌজদারি কাজ বুঝছি, যখন ক্লাস নিব তখন একটু বুঝবেন মামলা ট্রায়ালিং যে স্টেজ গুলো। এটা বলছে যে যদি মামলা সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পর আদালত বলছে, আদালতের সাক্ষ্য গ্রহণ যখন শেষ পর্যায়ে হবে, ট্রাইব্যুনাল নিকট প্রতিবেদন, আর বারবার কিন্তু ট্রাইব্যুনাল, এটা আদালত নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কিন্তু, আদালতের নাম হচ্ছে ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল নিকট যদি প্রতিবেদন হয় এই আইনের অধীন, অর্থাৎ এই আইনের অধীন, নারী শিশু নির্যাতন দমন আইনের, অপরাধের তদন্তকারী কর্মকর্তা কোনো ব্যক্তি অপরাধের দায় হতে রক্ষা করার উদ্দেশ্যে, দেখো কোনো তদন্তকারী কর্মকর্তা কোনো একটা মামলা তাকে রক্ষা করার উদ্দেশ্যে তদন্ত কার্যে কি হয়েছে, গাফিলিতি, গাফিলতির মধ্যে অপরটি প্রমাণে ব্যবহার্য কোনো আলামত সংগ্রহ বিবেচনা না করিয়া মামলার প্রমাণের প্রয়োজন ব্যতি রেখে ব্যক্তিকে আসামির বিরুদ্ধে সাক্ষী করিয়া, মনোযোগ, ব্যক্তি আসামির বিরুদ্ধে সাক্ষী করছে এবং গুরুত্বপূর্ণ সাক্ষীকে পরীক্ষা না করিয়া তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন, তাহলে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে উক্ত কার্য অবহেলাকে অদক্ষতা ক্ষেত্রমত অসচেতন হিসেবে চিহ্নিত করে ট্রাইব্যুনাল কর্মকর্তা কর্তৃপক্ষকে, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা নিতে দিতে পারেন। মনোযোগ দেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আদালতের সুপ্রিম, মানে এমনি তো সুপ্রিম সবকিছু পাওয়া, আদালতের সবচেয়ে সবকিছু এখতিয়ার, স্পেসিফিকেশন ভাবে আপনাকে বাস দেওয়ার জন্য, আপনাকে আপনাকে ধরার জন্য, আপনাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, আপনাকে ক্ষতি করার জন্য না, মানে ক্ষতি তো ইচ্ছা করে, কিন্তু আদালত আবার সরাসরি কাউকে ক্ষতি করবে না বা ওরকম, কিন্তু আদালতে একটা তাদের অবজারভেশনে যখন আসবে, আদালত যখন দেখবে এই তদন্তকারী কর্মকর্তা একটা নারী শিশু নির্যাতন মামলার গুরুত্বপূর্ণ একটা আহ, কাপড় অথবা কোনো দর্শনের আলামতের বিষয়গুলো থাকে, বা এরকম দেখা গেছে, আমি কাউকে নাম বলবো না, এরকম শোনা গেছে, জানা গেছে, শুনতেছেন? হ্যালো, স্যার শুনতেছি স্যার। রিয়া, শোনো, বিষয়টা হচ্ছে এরকম পাওয়া গেছে, আমি কোন এক স্টেশনে চাকরি করার সময় কোন এক অফিসার তোমার ধর্ষণের মামলার আলামত যেটা, সিমেন্ট যেটা পাওয়া যায় যে ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ওই নারীকে বুদ্ধি দিয়ে দিচ্ছে যে অন্য একটা ভাবে, যে এটা কোনো মতে তার স্বামীর সাথে কোনো ঝামেলা ছিল, কিন্তু সে স্বামীর সাথে সংসার কন্টিনিউ হচ্ছিল না, কিন্তু স্বামীকে মামলা দিবে দেখে তাকে একদিন রাতে নিয়ে আসে, তাকে জোরপূর্বক যে কোনো ভাবে এটা তার সাথে আদায় করা হয়, কিন্তু সেটা সেটা সে আহ, রাখতে পারে না, কিন্তু তখন আয়ু যে তার ওই পুলিশের সাথে সখ্যতা ছিল দেখে বলে দেয় যে আপনি এটা সচিন, টেনশন করা লাগবে না, এটা আমি ব্যবস্থা করে দিব না। সে মামলা হয় না, তখন কি করছে, ওই যে বাতের মার আছে না, বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার, বুঝছি স্যার। বাতের মার এরকম লাগায় ও পরীক্ষা করার জন্য পাঠাইতেছে, মানে খুবই মানে কি বলবো এটা, যাই হোক। তো এই ধরনের খুবই খেয়াল রাখা লাগবে। তো এই যে বিষয়গুলো তদন্ত কার্যে যে ব্যবহারযোগ্য যে আলামত, এগুলো যেগুলো সংগ্রহ করা দরকার, সে তদন্তকারীর মতো সংগ্রহ না করে সে এগুলো কি করে দিছে, সে এগুলা গায়েব করে দিছে। আর একটা খেয়াল করা, আর একটা বিষয় যে আসামে দেখা গেছে যে মামলা, তোমার নারী নির্যাতন মামলাগুলো যে এই আইনের, যে তদন্তকারী কর্মকর্তা সে সাক্ষীগুলা সুন্দর করে পরীক্ষা না করে সে যেগুলা আসামের পরিবর্তে তাকে সাক্ষী করছে, আবার গুরুত্বপূর্ণ সাক্ষীগুলো পরীক্ষা না করে এমনি প্রতিবেদন দাখিল করে দিছে, মানে মন গড়া সবকিছু, অনেক ত্রুটি বিচ্যুতি দেখা গেছে। এই সেকশনে কিন্তু, এই সেকশনে কিন্তু অনেকগুলো কথা আছে, আমরা 6 এবং 8-এ কিন্তু পার্থক্য আছে। 6 বলছে যদি, এখানে কিন্তু ওইটা কিন্তু 6 কিন্তু পর্যালোচনা ওইটাও করবে, কিন্তু কোর্ট যদি মনে করে সে সরাসরি দায়ী, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ নিতে দিতে পারে। তো আর এখানে কিন্তু আলামতের কথা বলা রয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন 18-8, এখানে আলামতের কথা আছে, সাক্ষীকে পরীক্ষার কথা বলা রয়েছে, গাফিলতির কথা এবং ব্যবহারযোগ্য আলামত এবং বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ সাক্ষীর আসামি করে সাক্ষী করার কথা বলা রয়েছে। এই কয়েকটা পয়েন্ট এখন খুবই জরুরি, যার ফলে যদি এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে 8-এ গিয়ে মামলাটা সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পরের কথা বলা রয়েছে। এই কিছু কিছু বিষয়গুলো এই 8-এ কিন্তু আছে, কিন্তু 6-এ কিন্তু নাই। এই জন্য খেয়াল রাখবেন, অনেকে 6 এবং 8 লাগাই দেয় না, আপনাকে যখন 8 থেকে স্পেসিফিক ভাবে প্রশ্ন করবে তখন 8 থেকে তারা পড়বে, পরে কি কি ঢুকানো যায় তখন ওইভাবে তার রিটার্ন প্রশ্ন তৈরি করবে। ক্লিয়ার? সর্বশেষ স্যার 9, সর্বশেষ 9 বলছে ওই যে আমি বললাম না, ট্রাইব্যুনাল যদি মনে করে যে তদন্ত কর্মকর্তা পরিবর্তন অন্য কোনো কর্মকর্তা নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে, তো যদি সর্বশেষ বলছে যদি মনে করে যে এই যে আইগুলো তদন্ত গুলো করছে এগুলার দরকার নেই, বা যে একটা অর্ডার শিট দিবে ওসি কে, অফিসার ইনচার্জ কে, একটা অর্ডার শিট দিলে তখন কি করবে যে নতুন আয়োগ নির্দেশ মূলত দেয়, তো অর্ডার শিট সরাসরি ওসি এখন তো মিডিয়া হয়ে আসে, পুলিশ সুপার হয়ে আসে যে কোনো কাগজ, হ্যাঁ, প্রসিকিউশন পুলিশ সুপার, কোর্ট পুলিশ পরিদর্শক হয়ে পুলিশ সুপার, এরপর হচ্ছে থানায় আসে এরকম।
অনেক সময় থানা সরাসরি আসতে পারে, সমস্যা নেই। এই ধারাটা কারো কোনো সমস্যা আছে কিনা, খুব ইম্পর্টেন্ট। কে কি বুঝেন নাই? স্যার আপনার কথা কিচ্ছু শুনতে পাচ্ছি না। আর কেউ? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে না এখন? স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। আপনাকে তো শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে তো। স্যার তাহলে ওনারই নেটের সমস্যা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত ডিস্টার্ব কেন আজকে? না না, আপনার এখানে সমস্যা, আপনার তো, আমরা তো শুনতে পাচ্ছি সবাই। আপনার কথা নেট এমন আজকে যাতা দিচ্ছে ভালো করে। আচ্ছা, এই, এটা কোনো দিদির সমস্যা আছে? 18 কোনো সমস্যা না থাকলে আমরা নেক্সটে দেখি কি সেকশনটা আছে। এখানে রিটার্নের পর অনেকগুলো প্রশ্ন কিন্তু পড়লাম আমরা আজকে। 19, সেটা দরকার নাই, বিচার তাই না, আসামের উপস্থিতি বিচার। এটা সমস্যা, একটু ওয়েট করেন, ডাউনলোড হচ্ছে। আসামের অনুপস্থিতি বিচার 21, 19 যেগুলা 19 20 আমরা ওগুলো পড়ে দেখবো এমসিকিউর জন্য, রিটার্নের গুলো আমরা আগে নিয়ে নিচ্ছি। আসামের অনুপস্থিতি বিচার, এই শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আসামের অনুপস্থিতি কথা ক্লাসটা রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, অনেকে যারা কোরআন গ্রুপে দিয়ে দিব। আসামের অনুপস্থিতি বিচার আমরা ফৌজদারি কার্যবিধিতে আমরা পড়বো, এসিড আইনে পড়বো। স্পেসিফিক ভাবে আমরা যখন আজকে আমরা নারী শিশু নির্যাতন দমনে পড়ছি, এখানে আসামের অনুপস্থিতি বিচারের কথা বলা রয়েছে। এখানে অনুপস্থিত বিচারের প্রক্রিয়াটা কি, এখানে আমরা নর্মালি বুঝি যে আদালত যখন মামলাটা ট্রায়ালে যায়, সাক্ষ্য সমাপ্তি হয়, এক্ষেত্রে সাক্ষীদের যখন ডাকা হয়, তখন এই ক্ষেত্রে যে মামলার বাদী বা সাক্ষী বা বিবাদী, এখন এখানে কিন্তু স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে যে আসামের অনুপস্থিতি, এখানে আসামের কথা বলা হয়েছে। আসামিকে বারবার নোটিস করার পরও আসামি যখন আদালতে না আসবে, একদম সোজা কথা যেটা আমরা যেটা বুঝি, কোর্ট থেকে তাকে বিচার প্রক্রিয়ার সময় তাকে পুলিশ অভিযুক্ত করে তাকে যখন প্রতিবেদন দেয়, আর তখন থেকে যখন যে পলাতক থাকে, কোনোভাবে আত্মগোপন করে থাকে, তখন কোর্ট কি করবে, সংশ্লিষ্ট যুক্তিসঙ্গত বিবেচনা করে কি করবে, অবশ্যই দৈনিক খবরের কাগজে, এবং একটি না দুইটি, দেখা গেছে সে আর গ্রেপ্তারের আর সম্ভাবনা নাই, কোনোভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে দুইটি বাংলা, এই দুইটি পরীক্ষায় এলো এমসিকিউ। দুইটি দৈনিক খবরের কাগজে প্রজ্ঞাপিত আদেশ কি করবে, একটা আদেশ করবে, কতদিনের, 30 দিনের ভিতরে, বেশি হবে না, এর মধ্যে কি করবে, অভিযুক্ত ব্যক্তিকে ট্রাইব্যুনাল হাজির হওয়ার জন্য নির্দেশ দিবে। এখানে দুইটা, একটা কয়টি বাংলা পত্রিকা, দৈনিক খবর দুইটি, আর একটা হচ্ছে কতদিনের ভিতর, 30 দিনের ভিতরে আদালতে হাজির হতে তাকে নির্দেশ দিবে। সে যদি হাজির হতে ব্যর্থ হয়, তাহলে এই ট্রাইব্যুনাল কি করবেন, অবশ্যই তার যে আনএবল টু, এই যে কোর্ট, মানে সে যে কোর্টে আসলো না, অ্যাবসেন্টি ট্রায়াল, একটা অ্যাবসেন্টি, একটা শব্দ আছে অ্যাবসেন্টি ট্রায়াল, যে তার অনুপস্থিতিতে কি করবে ট্রাইব্যুনাল বিচার করতে পারবে। এখন এটা একটা বিষয়, যে কোনো ভাবে তাকে 30 দিনের ভিতরে হাজির হতে পারলো না, সেই ক্ষেত্রে কি করলো, তার অনুপস্থিতি বিচার করলো। আরেকটা বিষয় হতে পারে যে আদালতে সে ট্রাইব্যুনালে হাজির হয়েছে, হাজির হওয়ার পর তো ট্রাইব্যুনাল কি করলো, তাকে জামিনে মুক্তি দিল, তাকে সে জামিনে যাওয়ার পর সে কি করলো, সে পলাতক থাকলো, কোনোভাবেই সে আর আসলো না, তাহলে একটু এখানে, এখানে একটু বলা রয়েছে, তবে এই মনোযোগ, এটা অনেক সময় অনেকে খটকা লাগে, আটকাবে। এই যে দুইয়ের যে অপশনটা, আপনার নিজের মতো এক দুই না হলে তো পারেন, যে খালি আন্ডারস্ট্যান্ডিং করতে হতো, এটা একটা পয়েন্ট, যে যদি অভিযুক্ত ব্যক্তি ট্রাইব্যুনালে হাজির হওয়ার পর বা ট্রাইব্যুনালে হাজির করার পর ট্রাইব্যুনাল কর্তৃক জামিনে মুক্তি দেওয়ার পর পলাতক, তাহলে কিন্তু এই আসামির অনুপস্থিতির যে বিধান, এই যে এই একের বিধানটা আর প্রযোজ্য হবে না। তবে সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল কারণ লিপিত করে অভিযোগ ব্যক্তির অনুপস্থিতিতে তার বিচার সম্পন্ন করে, মানে এই 1 এবং 2 এর বিধান কিন্তু প্রযোজ্য হচ্ছে না, ওরা স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে। বাট কিন্তু আদালত সবসময় আদালতের একটি একটা একটু সবাই খেয়াল রাখে, যে আদালত যদি মনে করে, আদালত যাই কিছু মনে করুক না কেন, আদালত কারণ লিপিত করে অবশ্যই কি করবে, আসামের অনুপস্থিতিতে বিচার করবে, আপনার নিজের মতো করে লিখবেন, কোনো কথা নাই।
এই কথাটা নিজের এই বিধান প্রযোজ্য হলে লেখার দরকার নেই, বাট এটা হলো ইম্পর্টেন্ট যে একের ক এবং খ দুইটা ক্ষেত্রে, যে একটা গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না, পলাতক রয়েছে, আত্মগোপন করছে, এবং সেই ক্ষেত্রে কোনোভাবে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না, আদালত কি করবে, দুইটি বাংলা দৈনিক খবর কাগজে কি করবে, প্রজ্ঞাপন করবে। সেই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে হাজির হওয়ার জন্য কি কত দিনের, 30 দিনের মধ্যে সময় দিবে। যদি হাজির না হয় তাহলে, হাজির হতে যদি ব্যর্থ হয় তাহলে ওই ব্যর্থতার কারণে তার আসামির অনুপস্থিতিতে কি করবে, বিচার কার্যক্রম শুরু করবে। ক্লিয়ার? 21। স্যার এখানে বলা হয়েছে যে উপধারা একের বিধান প্রযোজ্য হইবে না এবং সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল কারণ লিপিবদ্ধ করবে। এই কারণটা কি স্যার, একটু ক্লিয়ার করলে ভালো হতো স্যার। কারণটা হচ্ছে, কারণটা? মানে যে আসামির অনুপস্থিতিতে তাকে যে হাজির করা গেল না, এটা ব্যর্থতা কার? এটা কি পুলিশের, কোর্টেরই। কোর্ট তো একটা স্পেসিফিক ভাবে তাদের একটা নিয়ম রেজুলেশন আছে, যে তাদের যে প্রসিডিউর গুলা, দুইটি খবরের কাগজ থাকবে, তার প্রজ্ঞাপন করলো, 30 দিন সময় দিল, এই বিধান কিন্তু এখানে প্রযোজ্য। কারণ হচ্ছে তুমি আহ, এটা হচ্ছে যে কোনোভাবে গ্রেপ্তার, উপরের কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে, মনোযোগ দাও, উপরে কিন্তু ক্লিয়ার করছিল যে তাকে আর গ্রেপ্তার করা সম্ভব নয়, আসল গ্রেপ্তার সম্ভব নয়, সে পলাতক, আত্মগোপন করছে, কিন্তু দুয়ে কিন্তু এরকম বিধান না, সে কিন্তু আদালতে হাজির হয়েছে, হাজির হয়ে সে জামিনে আছে। এখন কিন্তু আদালত এটা তো তারা বলতে পারবে না যে তার আসামি অনুপস্থিত, বিচার বিচার হয়ে যাবে। কিন্তু আদালত যদি কারণ মনে করে, এই একটা কারণ তাকে, বুঝতে পারছো বিষয়টা? মানে কারণটা এটাই যে সে আদালতের যে আসামি অনুপস্থিত বিচার করে যে প্রক্রিয়া, সে তো এটার ভিতর পড়তেছে না, কিন্তু সে আবার আদালতে হাজির হওয়ার পর সে পলাতক হয়েছে, এই কারণগুলা লিপিবদ্ধ করবে। এই যে একটা কারণ, মনে করো তুমি নারী শিশু নির্যাতন, অন্য আইনে বলা বুঝতে আছে, পারছি, এখন বুঝতে পারছি স্যার। আর বিষয়টা এরকমই, যে আদালতে বলা আছে যে এই আসামির অনুপস্থিতিতে আমরা যখন ফৌজদারি কার্যবিধি পড়বো, এসিড আইন বা অন্য আইন পড়বো, দেখবো কি ওখানে বলা আছে যে একটি খবরের কাগজ প্রজ্ঞাপন করবে, হুলিয়া দিবে। মানে নিয়ম হচ্ছে যে আসামি হাজির করার প্রক্রিয়া হচ্ছে তাকে সমন দাও, তাকে ওয়ারেন্ট জারি করো, তাকে হুলিয়া দাও, তাকে হচ্ছে ক্রুকি পরোয়ানা করো, বা তারপর বাড়ি ঘরে জব্দ করো। এই যে প্রক্রিয়াটা, এর প্রক্রিয়া করার পরে তাকে আসামি মস্তি বিচার, এই কথাগুলো এখানে, মানে এই কারণগুলো লিপিবদ্ধ করে তারা সেটা কার্যকর করবে। আমরা 22 পর্যন্ত আজকে নিব, বেশি আগাবো না। অন্যদি শোনা যাচ্ছে তো? অসুবিধা নেই, নেটে আমাদের ক্লাসটা রেকর্ডিং থাকবে। আমি তো খুব ভয় হ্যাঁ, ভয় শোনা যাচ্ছে। ক্লাস করাচ্ছি, কারণ হচ্ছে ল্যাপটপ, এত একটা দামি ল্যাপটপ পিসি, হঠাৎ করে পিসিতে একটু সমস্যা। যাই হোক, সমস্যা নাই, সময় আরো পাবো আমরা। আচ্ছা, এখানে আমরা এই 22 ধারাটা, আমরা নারী শিশু নির্যাতন দমন আইন, এই 22 ধারা হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জন্ম গ্রহণের ক্ষমতা। এটা আমরা নর্মালি কি জানি, যে 22 ধারা করানো হয়েছে কিনা আমরা বলি না, নারী শিশু নির্যাতন দমনের ভিকটিমের 22 ধারা বলি না আমরা। এই যে এই 22 ধারাটা কাদের করবে, ম্যাজিস্ট্রেট নিজে করবে। কার করবে, ভিকটিমের। এটা আরো একটু ক্লিয়ার করে দেই, ম্যাজিস্ট্রেটের কাছে যাই বলুক না কেন, ম্যাজিস্ট্রেট যাই রিপোর্ট দেখ না কেন, সর্বশেষ একটা কথা আছে দেখেন, যে শুধুমাত্র সাক্ষীর উপর সাক্ষ্যের ভিত্তি করে ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারে না। এখন একটা লোক অনেক সাক্ষী দিল, এখানে রাস্তাতে গেল যে হ্যাঁ এই মার্ডার করছে, এই খুন করছে, এই করছে, এখন আইন বলতেছে শুধুমাত্র সাক্ষীর সাক্ষ্যের উপর যে ভিকটিম, সেও বলতে পারে আমাকে শ্লীলতাহানি করছে, আমাকে নির্যাতন করছে, আমাকে অপহরণ করছে, আমাকে ধর্ষণ করছে, ব্লা ব্লা। তো এই যে সাক্ষ্যের উপর ভিত্তি করেই ট্রাইব্যুনালকে শাস্তি প্রদান করতে পারে, একটা শর্ত দিয়ে দিচ্ছে। এখন আসে, তো ম্যাজিস্ট্রেট কর্তৃক সাক্ষ্য গ্রহণের ক্ষমতা জন্ম দেয় একমাত্র নারী শিশুর ক্ষেত্রে। ম্যাজিস্ট্রেট জন্ম গ্রহণ কত হচ্ছে 22 ধারা, আমরা লিখবো ভিকটিমের 22 ধারা গ্রহণ করুন। কত ধারা হবে, এই 22 ধারা। আর যদি আসামির জন্মদিন গ্রহণ করেন তো কত হবে, 164 আমরা। আর সাক্ষীর যদি বলে কার্যবিধি 161, মনে রাখেন এটা কিন্তু কানেক্টিং সেকশন আছে অনেকগুলো। সাক্ষীর 161 যদি বলে তাহলে হচ্ছে ফৌজদারি কার্যবিধি 161 ধারা। এবং যদি নারী শিশু যদি বলে 22 ধারা, ভিকটিমের কত, 22 ধারা। আর যদি ভিকটিম যদি নিজেই যদি এজাহার দাখিল করে তাহলে 22 ধারা প্রয়োজন নাই। আর যদি ভিকটিমের মা, তার বাবা যদি এরকম মেয়ের পরিবর্তে তার লিগ্যাল গার্ডিয়ান যদি মামলা করে, তাহলে অবশ্যই ওই ভিকটিম বা নারী শিশুর অবশ্যই 22 ধারা প্রয়োজন রয়েছে। বিষয়টা ক্লিয়ার বুঝাইতে পারলাম? কে কি বোঝেন নাই? আর যদি আসামির হয় সেটা হলো 164, কার্যবিধি 164। আর সাক্ষীর ক্ষেত্রে হলো 161, এখানে নারী শিশুর ক্ষেত্রে
যদি ভিকটিম হয়ে থাকে, ভিকটিম যদি নিজেই বাদী হয়ে থাকে, তাহলে এই বাইশ দ্বারা প্রয়োজন নাই। আর যদি ভিকটিম বাদী না হয়ে থাকে, তাহলে অবশ্যই নারী শিশু বাইশ দ্বারা পড়াইতে হবে। কে কে বোঝেন না এই কথাটা? কি শোনা যাচ্ছে না? হচ্ছে স্যার। তাহলে আমরা এখানে একটু নোট নেই। বাইশ ধারাটা এখানে এইখান থেকেই একটু লাগে পরীক্ষায়। 22-এর 1, আমরা 1 2 স্পেসিফিক ভাবে এখানে বেশি নেই, এখানে এমসিকিউ জাস্ট যতটুকু বললাম এই কথাগুলো এখানে আছে। 22 বলছে যে আইনের অধীন সংগঠিত অপরাধ তদন্তকারী পুলিশ কর্মকর্তা বা তদন্তকারী অন্য কোনো ব্যক্তি ঘটনা অকুস্থ হলে, এই যে এখন বললো যে আইনের অধীন সংগঠিত কোনো অপরাধে তদন্তকারী কোনো পুলিশ কর্মকর্তা, প্রধান পুলিশ কর্মকর্তা বা তদন্তকারী অন্য কোনো ব্যক্তি হতে পারে, কিংবা অকুস্থলে মানে ওই ঘটনাস্থলে আসামি ধৃত করার সময় পুলিশ কর্মকর্তা যদি মনে করেন ঘটনা সম্পর্কে ওয়াকে বহাল, যে ঘটনা সম্পর্কে জানেন, যিনি জ্ঞাত আছেন, ঘটনা সম্পর্কে যিনি বিষয়টা জানেন, ভালো করে খেয়াল করেন, ঘটনার সময় জ্ঞাত আছেন, ঘটনা নিজ চক্ষে দেখে আছেন, এমন কোনো ব্যক্তির জন্ম অপরাধের তড়িৎ বিচারের স্বার্থে ম্যাজিস্ট্রেট কর্তৃক অবিলম্বে লিপিবদ্ধ করা প্রয়োজন। দেখা গেছে একজন অনসিস্ট মার্ডার করার সময় একজন দেখছে যে আমি স্যার ছিলাম, আমি চিৎকার শুনছি, আমি জানি, তাহলে তাকে কেউ তড়িৎ বিচারের স্বার্থে, কারণ হচ্ছে ওই সময় ঘটনাস্থলে যদি সাক্ষীটা সাক্ষী দিতে চায়, তাকে 164 করাবেন, 161 করাবেন, এটা অবশ্যই আপনার উপর নির্ভর করবে। এবং যদি মামলার মেরিট অনুযায়ী, মামলার ঘটনা অনুযায়ী, মামলার সিচুয়েশন অনুযায়ী অবশ্যই অবিলম্বে দ্রুত লিপিবদ্ধ করবেন। এবং সেটাকে কাকে দিয়ে করাবেন, তাহলে তিনি কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে উক্ত ব্যক্তির জন্ম লিপিবদ্ধ করার লিখিতভাবে কোনো অনুরোধ করতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন যে আপনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এটা হলো এমসিকিউ। কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে জন্ম লিপিবদ্ধ করবেন? নারী শিশু নির্যাতন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতের কথা বলা রয়েছে। খুব ইম্পর্টেন্ট। এবং গত পুরো পরীক্ষাগুলো কিন্তু জন্মদিন রেকর্ডের কিছু প্রশ্ন আসছিল। আর একটু 2-এর 1-এ বলছে যে ঘটনাস্থলে বা যথাযথ উক্ত ব্যক্তির জন্মদিন গ্রহণ করবেন। বারবার এটা হলো ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জন্মদিন ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে করতে পারেন, তার তার সামনেও নিয়ে যেতে পারেন। সব এখানে ওই ধরনের কথা বলা রয়েছে। এবং উক্তরূপ গৃহীত জন্মদিন তদন্ত প্রতিবেদনের সহিত সামিল করিয়া ট্রাইব্যুনাল দাখিল করার নিমিত্তে তদন্ত কর্মরত ব্যক্তি সরাসরি প্রেরণ করিবেন। মানে যিনি জন্মদিনটা দিলেন, সাক্ষী দেখ, সাক্ষী দেখ, 164/22 দ্বারা যাই কিছু করলো না, এগুলো কি করবে, এটা ঘটনার সাথে জন্ম তদন্ত প্রতিবেদনের সাথে সামিল করবে এটা। এবং তদন্ত কর্মকর্তার নিকট কি করবে, ওই যে যে অনসিস্টেমটা করছে সেটা তার কাছে ফেরত দিবে। এবং আর একটু দেখেন, এখানে এগুলো এমসিকিউ, এগুলো জরুরি কিছু নাই। এবং এটা যেটা আছে একটা রিটেন একটা প্রশ্ন, দেখেন 3-এ অভিযুক্ত ব্যক্তির বিচারে কোনো ট্রাইব্যুনাল শুরু হয়, দেখা যায় যে অধীনে জবানবন্দি প্রদানকারী ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন। এটা ভেরি ইম্পর্টেন্ট এবং এটার সাথে অনেক কানেক্টিং আছে, কিছু কিছু আমরা পাবো। সাক্ষ্য আইনে আছে অভিযুক্ত ব্যক্তির বিচার কোনো ট্রাইব্যুনাল যদি শুরু হয়, যে ব্যক্তি অভিযুক্ত ব্যক্তিরা যে ট্রাইব্যুনাল হচ্ছে, দেখা যায় জবানবন্দি প্রদানকারী ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন, যিনি জন্ম দিয়েছেন তার সাক্ষ্যটা প্রয়োজন, কিন্তু তিনি মৃত্যুবরণ করিয়াছেন, তিনি সাক্ষ্য দিতে অক্ষম, তিনি খুঁজে পাওয়া সম্ভব নয়, ট্রাইব্যুনাল হাজির করতে ব্যর্থ, ব্যয়, বিলম্ব, তাহলে তার পরিস্থিতি অনুসারে কাম্য হবে না। তা না হলে তাহলে কি করতে হবে, তাহলে যে ট্রাইব্যুনাল উক্ত জনের মামলার সাক্ষ্য সংগ্রহ করতে পারবে। মনোযোগ দেন, এটা আমি আরেকটু ইজি করে বুঝাই দিচ্ছি। এটার মানে হচ্ছে যে যিনি সাক্ষ্য দিলেন আদালতে বা সাক্ষ্য দেওয়ার আগে ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষ্য দিয়েছিলেন, যে এখন ওই ব্যক্তিকে কোনো যখন মামলাটা যখন আদালত ট্রায়ালে গেল, যখন ম্যাজিস্ট্রেট স্যার যখন মনে করতেছে যে ওই ব্যক্তি সাক্ষ্য প্রয়োজন, তাহলে কি করবে, ওই ব্যক্তি টাকার জন্য অবশ্যই নোটিশ করবে, সমন করবে। কিন্তু দেখা গেল ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করছে, অথবা বিদেশে আছে, অথবা অক্ষম, ডিজেবল হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তাকে হাজির করতে আমেরিকা থেকে বাংলাদেশে তাকে এমন একটা মামলা, আমেরিকা থেকে তাকে বাংলাদেশ আনতে তার হাজার হাজার 2 4 5 লাখ টাকা খরচ হতে পারে। এই যে অসুবিধাগুলো, তাহলে এই কোনোভাবে পরিস্থিতি কোনো কাম্য নয়। তাহলে কি করবে, ট্রাইব্যুনাল উক্ত জন্মদিন মামলা সাক্ষ্য হিসাবে ওই যে যে সাক্ষ্য দিয়েছিল সেই সাক্ষ্যই আদালতে গ্রহণ করবে। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? কে কে বোঝা নাই বলেন, এখন একটু শুনি কার কার কি সমস্যা। সবাই তো স্যার চুপ। এখানে কি 161 হবে? না, এখানে ভাই এটা নারী শিশুর ক্ষেত্রে অবশ্যই 22 ধারা সবসময় খেয়াল রাখবা। 160 হচ্ছে কার্যবিধির ক্ষেত্রে, অন্যান্য মামলার যে তদন্তগুলো, কিন্তু নারী শিশুর ক্ষেত্রে 22 ধারা হবে। আর অন্যান্য কার্যক্রম অবশ্যই 161 হিসেবে গ্রহণযোগ্য হবে। একমাত্র স্পেসিফিক বলে নারী শিশুর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে 22 22। আর আসামির ক্ষেত্রে 164। ঠিক আছে? এই যে লাস্টেরটা পড়লাম আমরা, লাস্টের যে সেকশনটা পড়লাম 22 ধারা পড়লাম না লাস্টে, এই 22-এর 3-এ এটা আমরা ওই যে সাক্ষ্য আইনে পাবো, তারপর হচ্ছে অন্যান্য আমরা কার্যবিধিতেও পাবো। হ্যাঁ, যে এরকম একটা প্রশ্ন আছে যে আসামি, এরকম একটা প্রশ্ন
দেখা গেছে একটা সাধারণ একটা মামলা, সরকারে কিন্তু একটা মামলা চালাইতে সবসময় খেয়াল রাখবেন অনেক লক্ষ, অনেক টাকা খরচ হয়, অনেক পেপারস, অনেক সাক্ষী, এক রাষ্ট্রপক্ষ, উকিল, পুলিশ, অনেক টাকা খরচ হয় একটা মামলা চালাইতে। তো এমন একটা মামলার, মানব পাচার মামলা বা অন্যান্য মামলা দেখা গেছে চাঞ্চল্যকর মামলা, যুদ্ধ অপরাধী বা অন্যান্য মামলা একটু এক্সেপশনাল। কিন্তু কিছু মামলা আছে যে মামলাগুলো সাক্ষী অনেক দূরে থাকে, পাওয়া যাচ্ছে না, এগুলো আসলে অনেক সবকিছু ব্যয় রাষ্ট্রই বহন করে, কিন্তু ব্যর্থতার ওই লাস্টে পুলিশের গ্লানি নিতে হয় যে পুলিশের সাক্ষীর কেমন নিচে এখন পাওয়া যাচ্ছে না, এই ধরনের কথা। কিন্তু সাক্ষী হাজির করার দায়িত্ব তো পুলিশের উপরেই বর্তায়। কিন্তু কথা হচ্ছে এখন বিদেশে আছে, এখন মামলাটা আহ যদি 70, 80, 1 লাখ, 2, 4 লাখ টাকা যদি খরচ করে ফেলে, এখন মামলাটা তাকে আনতে গেলে মামলাটা 10,000 টাকা জরিমানা বা 50,000 টাকা জরিমানা, বা 50,000 টাকা খরচ করতে সাক্ষী হাজির করতে হয়। এরকম সবকিছু, এইসব পরিস্থিতি কাম্য নয়। যে অসুবিধা, অর্থাৎ তাদেরকে আনতে যে অসুবিধাগুলো মনে হবে বা এগুলা পরিস্থিতি কোনোভাবে কাম্য হবে না, সেক্ষেত্রে আদালত কি করবে? অবশ্যই তাদের ওই যে পূর্বের যে জন্ম দিয়েছিল সেটাই আদালতে এসে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। তো আমরা আজকে আর আগাবো না, এই পর্যন্তই। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আমরা এখন কন্টিনিউ ক্লাসগুলো করেন। আমি আজকে ওই পেড ক্লাস কোর্সে আজকে করলাম, পেড করছি, যার ফলে কালকে একটু সমস্যা ছিল। ইনশাল্লাহ নেক্সট টাইম তো কন্টিনিউ চলবে। নেটের বা কোনো সমস্যা না থাকলে আগে গ্রুপে জানা যাবে, কোনো সমস্যা নাই। আর আমরা কালকে দেখি শেষ করে দেবো, কালকে নারী শিশু শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পর আমরা একটা পরীক্ষা নিব, দেখবো আরেকদিন আমরা রিভিশন ক্লাস করে পুরোপুরি একটা ফাইনাল পরীক্ষা নেবো ইনশাল্লাহ। এখান থেকে প্রশ্ন থাকবে, এই জন্য একটু সময় নিচ্ছি। কিছু কিছু আইন পরীক্ষায় প্রশ্ন থাকবে, এগুলো একটু খেয়াল রাখবেন। প্রশ্ন পরীক্ষায় থাকবে দেখে এগুলো আমরা একটু সময় নিব। আর যে কিছু কিছু আইনের প্রশ্ন থাকবে না, শুধু এমসিকিউ, ওগুলো আমরা 1 দিন 2 দিনে পড়ায় শেষ করে দেবো। ঠিক আছে? আর যেহেতু আমরা সামনে সাক্ষ্য আইন এবং পেনাল কোড একসাথে ধরবো, সাক্ষ্য আইন এবং পেনাল কোড একসাথে ধরবো, ইনশাল্লাহ আশা করি 1-1.5 মাসের ভিতর শেষ করার চেষ্টা করবো, যাতে আমি পরবর্তী সামনে হাতে সময় থাকলেও বেশি বেশি পরীক্ষা নিবো, যাতে আপনারা ভালো করতে পারেন। ঠিক আছে, আজকে আলোচনা এই পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। আর আমরা আহ, আগাচ্ছি না, আমার আবার ক্লাস আছে তো। সবাই ভালো থাকবেন, আর কোনো সমস্যা থাকলে গ্রুপে এসএমএস দিন। আর এই ক্লাসটি আমি আবার গ্রুপে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম।